আসসালামু আলাইকুম। ক্রিয়েটিভ ফিজিক্সের পক্ষ থেকে আমি শাফিউত হোসেন বাপ্পি আছি তোমাদের সাথে। আজকে আমরা নদী পারাপার সংক্রান্ত বেসিক লেকচারের পার্ট 2 ক্লাসটা নেব। এর আগের ক্লাসে আমরা পড়েছিলাম যে নদী সংক্রান্ত যে আমাদের বেসিক ক্লাস পার্ট 1 ছিল, সেইখানে আমরা পড়েছিলাম তোমাদের যে কিভাবে একটা নদী আমাদের কত কোণে যাত্রা শুরু করলে ঠিক লম্বালম্বি বা প্রস্থ বরাবর নৌকাটা পৌঁছানো সম্ভব ছিল এবং সেই কত লব্ধি বেগে নদীটা পার হয়েছে। এই দুইটা টপিক নিয়ে আমরা এর আগের লেকচারে আলোচনা করেছি। এই লেকচারে আমরা আলোচনা করব আরো দুটো টপিক নিয়ে। সেই দুটো টপিক কি? একটা টপিক হলো নদী পার হতে কতটুকু সময় লাগে, এবং আরেকটা হলো একটা নদী যখন কোনো একটা নৌকা পার হয় তখন তার কতটুকু পার্শ্ব সরণ ঘটে অথবা অনুভূমিক দিকে সে কতটুকু দূরত্ব অতিক্রম করে, এই টপিকটা নিয়ে। তাহলে চলো আমরা শুরু করে দিই। তাহলে আমাদের এইখন যে টপিকটা পড়াবো সেই টপিকটা হলো, আমি তোমাদের এখানে লিখে দিয়েছি নদী পার হতে কতটুকু সময় লাগে। তাহলে দেখো আমাদের কতটুকু সময় লাগে এই জিনিসটা মানে কি, মেইন জিনিসটা হলো আমাদের সময়টা বের করতে বলছে। তাহলে সময়টা আমরা কিভাবে বের করি? সময়টা বের করার মেইন যে সূত্রটা, সেই সূত্রটা আমি তোমাদের এখানে লিখে দিই। এই যে টি বের করার সূত্র হলো, আমরা জানি কি সাধারণত কোনো একটা বস্তু বা কোনো একটা ব্যক্তি সে যদি সমবেগে চলে, তাহলে আমরা সময় বের করার সূত্র হিসেবে জানি যে এখানে পথের দৈর্ঘ্য আর ওই পথ যে বেগে অতিক্রম করে আচ্ছা, এটা আমরা কিভাবে পাইলাম? এটা পাইলাম আমরা সেই এই সূত্র থেকে। দেখো এই যে সমবেগে চলমান বস্তুর ক্ষেত্রে x আমরা জানি কি vt, x হলো পথের দৈর্ঘ্য, v হলো ওই পথ বরাবর যে বেগ কাজ করে, এবং t হলো এই পথ যেতে যতটুকু সময় লাগে। তাহলে এখান থেকে আমরা t কে যদি এই পাশে আনি, t কি বলা যায়? x/v বলা যায়। তাহলে x মানে হলো পথের দৈর্ঘ্য, আর ওই পথ বরাবর যে বেগ অতিক্রম করে সেই বেগটার মানকে আমরা যদি ভাগ করে দিই তাহলে আমাদের সময়টা বের হয়ে যাবে। তাহলে এখন এটা তো আমাদের একটা জেনারেল একটা ফর্মুলা। এই ফর্মুলাটা আমরা যখন নদীর অঙ্কে খাটাবো তখন আমাদের কেমন রূপ নিবে সেই জিনিসটা আমরা এখন দেখবো। তো তোমরা দেখো, আমরা জানি যে এরকম একটা নদী আমরা নিয়ে থাকি সাধারণত নদীর ম্যাথে, এবং এইটাকে বলা হয় তার কি প্রস্থ, নদীর প্রস্থ বলা হয়। দুই পাড়ের যে মধ্যবর্তী ডিফারেন্স তাকে বলা হয় কি নদীর প্রস্থ, এবং এটাকে আমরা ডি দ্বারা ডিনোট করি। এখন এই নদীতে আমরা জানি যে এই বরাবর একটা কি থাকে? স্রোত থাকে। এটা হলো ভিটি, ভেলোসিটি অফ টাইড, স্রোতের বেগ। এখন ধরো তুমি যে কোনো এক দিক বরাবর যাত্রা শুরু করলা নদীটা পার হওয়ার জন্য। তো তুমি কি করলো? তুমি ধরো এই বরাবর যাত্রা শুরু করলা নদীটা পার হওয়ার জন্য, ভিবি বেগে যাত্রাটা শুরু করলা তুমি কি করতে জন্য? নদীটা পার হওয়ার জন্য। এবং কত কোণে যাত্রা শুরু করলা? সে যে তোমার ভিটি এর সাথে আলফা কোণে যাত্রা শুরু করলা। ওকে, এটা আমরা জানি। এখন তুমি যদি ভিটি এর সাথে আলফা কোণে যাত্রা শুরু করো, তাহলে তুমি কি এইখান থেকে যাত্রা শুরু করলে এইবার আসতে পারবা? একদমই না। গত ক্লাসে তোমাদের আমি দেখিয়েছি যে যদি তুমি এই বরাবর যাত্রা শুরু করো তাহলে তুমি স্রোতের বেগের কারণে কখনোই এই বরাবর আসতে পারবে না। স্রোতের বেগ তোমাকে এই দিকে ঠেলার কারণে তুমি কি করবা? যাত্রা শুরু করবে এই দিকে, বাট সে চলে যাবে কোন দিকে? এই দিকে। কেন? কারণ স্রোত তোমাকে এইদিকে, এই স্রোতের দিক বরাবর তোমাকে কি করবে? একটা বেগ দিয়ে ধাক্কা দিবে। সেজন্য তুমি কি করবে? তুমি এই বরাবর চলে আসবে। এই তাহলে এই যে পথ, এই পথটাকে বলা হয় যে সাঁতারু বা নৌকার প্রকৃত পথ। প্রকৃত পথ বলতে আসলে কি বোঝাচ্ছে? বোঝাচ্ছে হলো এরকম যে সে আসলে এই পথ বরাবর নদীটা পার হবে, এই জন্য ওই পথটাকে আমরা প্রকৃত পথ বলে ডিফাইন করব। আচ্ছা ঠিক আছে, আমরা একটু মার্কিং করি, একটু খেয়াল করো। এটা যদি এ বলি, এই বিন্দু ঠিক অপরবি যে বিন্দুটা, সেই বিন্দু যদি আমি বি বলি, আর এটাকে আমি কি বললাম? সি বললাম। এখন দেখো, তাহলে তোমাকে যদি কোশ্চেন করে এইভাবে যে তোমাকে এখানে এই যে ব্যক্তি যে ভি বেগে রওনা শুরু করছে, তার কতটুকু সময় লাগবে এই নদীটা পার হওয়ার জন্য, তখন তুমি কি করবা? তুমি তো সময় ম্যাথটা জানোই। সময় ম্যাথটা কিভাবে করবা? যে আমাদের টাইম টি, টি ইকুয়াল টু কি জানো তুমি? পথের দৈর্ঘ্য। তাহলে পথের দৈর্ঘ্য মানে কি? সে প্রকৃতপক্ষে যে দূরে যায় সেই কোথা থেকে? এ থেকে সি তে আসছে না? তাহলে এখানে আমরা কি লিখবো? এসি এর দৈর্ঘ্য আর ডিভাইড কি করবা? ভাগ দিয়ে দিবা। কি দিয়ে ভাগ দিবা? এই এসি বরাবর যে বেগে যায় আর কি। তাহলে কি লিখবো? এখানে আমরা লিখবো এসি বরাবর যে বেগ কাজ করে। আচ্ছা, এখন এই যে এসি এর দৈর্ঘ্য, এটাকে আমরা একটু কি দ্বারা ডিফাইন করছি? এই এসিটাকে আসলে ডিফাইন করছি সাঁতারু বা নৌকার প্রকৃত পথ দ্বারা। তাহলে আমরা বলতে পারি না প্রকৃত পথের দৈর্ঘ্য। তাহলে এখানে আমরা এসি এর পরিবর্তে কি লিখতে পারবো? আমরা প্রকৃত পথের দৈর্ঘ্য ডিভাইডেড বাই
এই প্রকৃত পথ বরাবর কোন বেগে যাবে এটাও কিন্তু আমরা গত ক্লাসে পড়িয়েছিলাম যে একটা নদীতে যখন কোনো একটা ব্যক্তি সামথিং একটা বেগে যাত্রা শুরু করে, তার মানে এই নয় যে সে ওই নদীটা ওই বেগেই পার হবে। সে কোন বেগে পার হবে সেটা ডিপেন্ড করবে এই ভিবি এবং এই ভিটির যে লব্ধি বেগ, সেই লব্ধি বেগের উপর। তাহলে আমরা আলটিমেটলি কি বলতে পারি? বলতে পারি যে লব্ধি বেগে নদী পার হবে। তাহলে এইটা হলো আমাদের একদম বেসিক যে ব্যাপারটা, সেটা আমরা চিত্র থেকে বলতে পারি। এভাবে আমরা কি করতে পারি, একটা নদী পার হইতে কতটুকু সময় লাগে সেই সময়টা চাইলে আমরা এই সূত্র দিয়ে বের করতে পারি। এখন এই জিনিসটাকে আমরা একটু অন্যভাবে চিন্তা করব, একটু বেসিক দিয়ে চিন্তা করব যে আসলে কি আমাদের এই একটা ওয়েতেই বের করা যায় না আরো কোনো ওয়ে আছে, আমরা সেই জিনিসগুলো একটু ফাইন্ড আউট করি। চলো দেখা যাক। তাহলে এখন এই চিত্রটা জিনিস খেয়াল করো, তোমরা মনে ইতিমধ্যে একটা জিনিস বুঝতে পারতেছো যে যখন কোন একটা ব্যক্তি এই বরাবর যাত্রা শুরু করে স্রোতের সাথে একটা অ্যাঙ্গেল করে, যখন ধরো সে এইখানে এই বরাবর সেই এই পথটা বরাবর সে কি করলো, নদীটা পার হইলো। তাহলে এই পথটা বরাবর নদীটা পার হওয়া মানেটা কি? দেখো তো এটাকে কিন্তু আমি একটু অন্যভাবে বলতে পারি। কিভাবে বলতে পারি? যে এই ব্যক্তি যখন এইখানে ছিল, এইখানে থাকা মানে কি? এখানে থাকা মানে হলো সে একই সাথে এই এক্স অক্ষ বরাবর এতটুকু পথ গেছে এবং ওয়াই অক্ষ বরাবর এতটুকু পথ গেছে। এটা কিন্তু আমরা চাইলেই বলতে পারি। বা তুমি যদি আরেকটা বিন্দু নাও, ধরো এই একটা বিন্দু নাও, তাহলে এই বিন্দু বরাবর তুমি বলতে পারো যে সে এক্স অক্ষ বরাবর এতটুকু গেছে বা ওয়াই অক্ষ বরাবর এতটুকু আসছে। এটা কিন্তু আমরা চাইলেই বলতে পারি। এখানে এক্স অক্ষ বরাবর আর ওয়াই অক্ষ বরাবর আমি বলতে বোঝাচ্ছি যে একটা ব্যক্তি যখন নদী পার হওয়ার জন্য যাত্রা শুরু করে তখন সে একই সাথে দুইটা পথ অতিক্রম করে। ভালো করে খেয়াল করো পয়েন্টটা আমি কি বলতেছি। যখন একটা ব্যক্তি সে যখন নৌকা পার হওয়ার জন্য যাত্রা শুরু করলো, তখন সে তো ওই শুরু করার দিক বরাবর নদী পার হয় না, সে কি হয়, সে হলো একটা লব্ধি দিক বরাবর, এই ভিটি এবং ভিবি এর লব্ধি দিক বরাবর কি হয়, নদীটা পার হয়। সেই দিকটা হলো এসি। এখন এই এসি যে বরাবর নদী পার হচ্ছে, তার মানে কি? তার মানে আমরা এভাবে বলতে পারি যে সে যখন এই বিন্দুতে থাকে তখন সে একই সাথে এই অনুভূমিক দিকে, ঠিক আছে, এইটাকে বলা হয় অনুভূমিক দিক, এই অনুভূমিক দিকে একটা দূরত্ব অতিক্রম করে এবং একই সাথে এই উলম্ব বরাবর একটা দিক অতিক্রম করে। তাহলে এই বিষয়টা খেয়াল করো। আমরা যদি এই চিত্রটাকে এইভাবে বলতে পারি যে এই নৌকার যে চালক বা এই যে সাঁতারু সে যখন এইখানে আসে, তাহলে আমরা কিভাবে বলতে পারি না যে এই বরাবর যে দূরত্ব অতিক্রম করে যেই সময়, ঠিক ওই সময় সে এইখান থেকে এইটুকু যায়, তার মানে এই পথ অতিক্রম করে। এটা কিন্তু চাইলেই বলতে পারি। তাহলে চলো আমরা চিত্রটা একটু আরেকটু পরিষ্কার করে দেখি। আচ্ছা, তাহলে আমি কি বলতে চাচ্ছিলাম তোমাদের? আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো যে এরকম ধরো এই তো আমরা নদীটা নিয়ে নিলাম। তো নদীতে কি হলো, আমাদের এই বরাবর ছিল সাঁতারুর বেগ বা নৌকার বেগ, আর এই বরাবর ছিল আমাদের স্রোতের বেগ। আচ্ছা ঠিক আছে। এখন কি হলো, আমরা এটা যদি আলফা কোণে যাত্রা শুরু করি, ওকে, আলফা কোণে যাত্রা শুরু করলে আমরা কোথায় আসবো, আমরা সে এই দিকে কোনো একটা জায়গায় আসবো। এটা হলো আমাদের এ, এটা হলো আমাদের কি সি, এবং এই বরাবর সোজা যে বিন্দুটা, এটাকে আমরা কি দ্বারা বি দ্বারা ডিফাইন করলাম। তো আমি যেটা তোমাকে বুঝাতে চাচ্ছি তোমাদের সেটা হলো যে দেখো এই ব্যক্তি এই পথ বরাবর যখন আসে সে আলটিমেটলি দুই দিক বরাবর দূরত্ব অতিক্রম করতেছে। কয় দিক বরাবর? দুই দিক বরাবর। এই যে গতির দিকটা, এটাকে হলো একটা দ্বিমাত্রিক গতি। তার মানে কি দ্বিমাত্রিক গতি? মানে এখানে দুইটা দিক আছে আর কি। কিভাবে দুইটা দিক থাকে দেখো, খেয়াল করো। ধরো এই বিন্দুটা তুমি চিন্তা করো, এই বিন্দুতে আসা মানে হলো সে অনুভূমিক দিকে এই বরাবর সে এতটুকু পথ অতিক্রম করছে, আবার এই বরাবর সে এতটুকু পথ অতিক্রম করছে। তার মানে আমি বলতে পারি না যে নৌকাটা এখান থেকে এখানে আসতে যে সময় লাগে ওই সময় সে অনুভূমিক দিকে এত দূরত্ব অতিক্রম করে, আবার উলম্ব দিকে এতটুকু দূরত্ব অতিক্রম করে। আবার সেম ভাবে এই নৌকাটা যখন এই নদীটা সম্পূর্ণ পার হয়ে যাবে, তাহলে আলটিমেটলি কি বোঝা যায়? বোঝা যায় না যে সে অনুভূমিক দিকে মোট এই এতটুকু দূরত্ব অতিক্রম করছে আর উলম্ব দিকে মোট এতটুকু দূরত্ব অতিক্রম করছে। তাহলে কিন্তু হিসাবে এটাও বলা যায় যে সে নদী পার হয় যেই সময়, ওই সময় ঠিক সে এখান থেকে এখানেও আসে এবং ঠিক ওই সময় এখান থেকে সে এখানেও যায়। তার মানে হচ্ছে যে আমি যদি এইভাবে এই টাইমটা এই সূত্রের মাধ্যমে বের না করে আমি যদি এই কাজটা করি যে তার এই প্রস্থ বরাবর যাইতে কতটুকু বেগ লাগে, আমি যদি সেই প্রস্থর মানটাকে বেগ দিয়ে ভাগ দিয়ে দিই, তখন যে সময়টা পাবো সেই সময়টাই আলটিমেটলি সে এখান থেকে এখানে আসে, অর্থাৎ নদীটা পার হয়ে যায়। ঠিক আছে, তাহলে আমি তোমাদের সূত্রের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি ব্যাপারটা আসলে কি বলতে চাচ্ছি আমি তোমাদের। তাহলে আমরা এই চিত্র অনুযায়ী যে জিনিসটা বলতে পারি সেই জিনিসটা হলো, দেখো আমরা কিন্তু চিত্র অনুযায়ী তাহলে এই কথাগুলো বলতে পারি। তাহলে আমরা উপরে ছোট একটা চিত্র এঁকে নিই আগে, যে এই হলো আমাদের সেই নদীর চিত্রটা, এই বরাবর হলো আমাদের সেই ভিটি, আর এই বরাবর হলো আমাদের কি সেই নৌকার বা সাঁতারুর বেগ,
এবং এই হলো আমাদের সেই পথ যেই পথ বরাবর নৌকা বা সাঁতারু আসলে নদীটা পার হয়েছিল। তাহলে এটাকে আমরা সি পয়েন্ট বি, এটাকে এ পয়েন্ট ডি, আর সোজাসুজি যে পয়েন্টটা থাকবে এটাকে আমরা বি পয়েন্ট দিব। তাহলে এখান থেকে দেখো নদী পার হওয়ার জন্য যে সময়গুলো লাগে সেই সময়টাকে আমরা অনেকভাবে ব্যাখ্যা করতে পারি। কিভাবে ব্যাখ্যা করতে পারি? যে সে এইখান থেকে এখানে আসা মানে হলো সেইখান থেকে কি এইখানে যাওয়া, এই বরাবর যাওয়া। তাহলে আমরা এটাকে কাজ করি ডি দ্বারা ডিফাইন করি। তাহলে এডিটাকে বলা হয় অনুভূমিক দিকে অতিক্রান্ত দূরত্ব, ঠিক আছে? এই এডিটাকে বলা হয় অনুভূমিক দিকে অতিক্রান্ত দূরত্ব। এই এবিটাকে বলা হয় নৌকার উলম্ব বরাবর অতিক্রান্ত দূরত্ব বা প্রস্থ বরাবর অতিক্রান্ত দূরত্ব। আর এসিটাকে বলা হয় নৌকা প্রকৃতপক্ষে যেই দূরত্বটা অতিক্রম করে। আচ্ছা, তাহলে আমরা এইখান থেকে এখানে আসতে যে সময় লাগে যে টি, এইখান থেকে এখানে আসতে যে সময় লাগে সেই টি, এইখান থেকে এখানে আসতে যে সময় লাগে এই তিনটা টি কিন্তু কি সমান। তার মানে আমরা এখান থেকে একটা জায়গায় চাইলে একটা জিনিস কিন্তু খুব সুন্দর করে বলতে পারি। সেটা দেখো কি বলতে পারি, যে আমাদের এখান থেকে দেখো টি অফ এ বি, মানে এ থেকে বি তে যেতে যে সময় লাগে টি অফ এডি, এ থেকে ডি তে যেতে যে সময় লাগে টি অফ এসি, মানে আমাদের তাহলে এসি বরাবর যেতে কি লাগবে? একই সময় লাগবে। কেন লাগবে? কারণ আমরা তো বললাম একটু আগে যে এসি বরাবর সে দূরত্ব অতিক্রম করা মানে হলো সে একই সাথে দুই দিক বরাবর দূরত্ব অতিক্রম করতেছে। একটা হলো অনুভূমিক দিক বরাবর, একটা কি উলম্ব দিক বরাবর। তার মানে আমরা ক্লিয়ারলি এটা বলতে পারি যে একটা নদী যখন কোনো একটা সাঁতারু বা নৌকা পার হয় তখন সে যতটুকু উলম্ব দূরত্ব পার হয় সেই উলম্ব দূরত্বটাকে যদি উলম্ব বরাবর বেগ দিয়ে আমি ভাগ করে দিই তাহলে যেই সময় বের হবে ঠিক ওই সময় সে নদীটা পার হয়ে যায়। আবার অথবা এটাও বলতে পারি যে একটা নদী যখন নৌকা পার হয় তখন ওই নৌকাটা উলম্ব মানে অনুভূমিক দিকে যতটুকু দূরত্ব সরে যায় সেই দূরত্বটাকে যদি এই অনুভূমিক দিকে যে বেগগুলো কাজ করতেছে ওই বেগগুলো দিয়ে ভাগ করে দিই তাহলে আমাদের যে সময়টা বের হবে ওই একই সময় কিন্তু নদীটা সে পার হয়ে যাবে নৌকাটা, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা কিন্তু এটা কি লিখতে পারি যে টাইম অফ এবি, টাইম অফ এবি মানে কি? দেখো আমরা টাইমের সাথে জানি কি পথের দৈর্ঘ্য। তাহলে এবি পথের যে দৈর্ঘ্যটা তাহলে আমরা লিখব এবি আর ডিভাইডেড বাই কি এবি বরাবর যে বেগ কাজ করতেছে। তাহলে এখানে লিখব আমরা এবি বরাবর কি বেগ। আবার এই চিত্রে দেখো টাইম অফ কি এডি, মানে এডি বরাবর যাইতে, তার মানে এখানে আমরা কি বলতে পারি এডি, আর এখানে আমরা বলতে পারি এডি বরাবর বেগ, বরাবর বেগ। তাহলে টাইম অফ এসি মানে এসি, তাহলে এখানে কি লিখবো আমরা এসি এর দৈর্ঘ্য, এই যেগুলো কিন্তু সব দৈর্ঘ্য, এবি এর দৈর্ঘ্য, এডি রেখার দৈর্ঘ্য, আর এসি মানে এসি এর দৈর্ঘ্য, আর এসি বরাবর বেগ, এসি বরাবর বেগ। এখন এইগুলোকে চাইলে আমরা কি করতে পারি আরো সুন্দর করে এইভাবে লিখতে পারি, খেয়াল করো একটু। ওকে, আচ্ছা এই এবিটাকে কি বলা হয়? এবিটাকে বলা হয় হলো এই নদীটার প্রস্থ, এই উলম্ব যে দূরত্ব নৌকা যে উলম্ব দূরত্বটা অতিক্রম করে নদী পার হওয়ার সময় যে উলম্ব দূরত্ব অতিক্রম করে সেই উলম্ব দূরত্বটা হলো মূলত সেই নদীর একটা প্রস্থ। তাহলে আমরা কি বলতে পারি এখানে নদীর প্রস্থ ডিভাইডেড বাই কি নদীর প্রস্থ বরাবর কোন বেগটা কাজ করে। তো এটা আমরা তোমাদের গত ক্লাসে পড়িয়েছিলাম যে নদীর প্রস্থ বরাবর একটা জিনিস খেয়াল করো এখানে যে নদীর প্রস্থ বরাবর কোন বেগটা কাজ করে। যদি আমাদের এই একটা নদী হয় আর এইদিকে যদি ধরো আমাদের কিসের বেগ হয়, নৌকার বেগ হয়, আর এইদিকে আমাদের যদি ভিটি হয়, তাহলে খেয়াল করো তো তোমরাই বলো তো এখানে আমাদের কোনটা যদি আলফা হয় তাহলে এই যে এটা যে আলফা আমাদের, তাহলে এই নদীর প্রস্থ বরাবর কোন বেগটা কাজ করতেছে। তা আমরা তো অলরেডি জানি যে ভিটি যেহেতু অনুভূমিক বরাবর আছে ভিটি এর উলম্ব অংশ কত 0। আমরা এটা পড়ে আসছি যে একটা ভেক্টরের 90 ডিগ্রি বরাবর তার উপাংশ কত 0, অর্থাৎ কোন একটা ভেক্টর তার 90 ডিগ্রি বরাবর কোন একটা দিকে সে কোনো ধরনের কোনো কন্ট্রিবিউশন রাখতে পারে না, কেন? তার কম্পোনেন্টটা 0 হয় বা উপাংশটা 0 হয়। এর জন্য ভিটি এই নদীর প্রস্থ বরাবর কোনো বেগ দিতে পারবে না বা তার কোনো বেগ নাই, উপাংশ নাই। এবং এই যে ভিবি, এই ভিবিটা স্রোতের সাথে কত আলফা কোণ করে আছে, দেখো এই ভিবিটা স্রোতের সাথে আলফা কোণ করে, তার মানে এই দিকে হলো ভিবি কজ আলফা আর এই উলম্ব বরাবর হলো কি ভিবি সাইন আলফা। তার মানে আমরা বলতে পারি যে নদীর প্রস্থ বরাবর শুধু একমাত্র একজনটা বেগ দায়ী, সেটা কি সেটা হলো নৌকার বেগ বা সাঁতারু বেগের উলম্ব উপাংশটা। তাহলে ভিবি কি সাইন আলফা আমরা বলতে পারি। তার মানে এখানে কি নদীর প্রস্থ ডিভাইডেড বাই কি বলা যায় ভিবি সাইন আলফা বলা যায়। আচ্ছা ঠিক আছে, এখন তোমাদের মধ্যে অনেকে চিন্তা করবে যে ভাই আপনি যে চিত্র এইভাবে দিচ্ছেন এই জন্য এখানে সাইন আলফা হয়েছে, বাট আপনি যদি চিত্রটা এইভাবে আঁকতেন, যেমন ধরেন এইভাবে এইরকম করে যে আঁকতেন, ধরেন আলফাটা এই মানে 90 ডিগ্রি থেকে বড় কোণ আঁকতেন, তাহলে তো এখানে আর আলফা হইতো না, তাহলে তো আপনি এখানে ভিবি সাইন আলফা দিতে পারতেন না। আমি তোমাদের বলবো হ্যাঁ দিতে পারতাম। কিভাবে দিতে পারতাম একটু খেয়াল করো, ভিবি আর এই বরাবর হলো কি ভিটি, তাহলে এইটুকু তুমি জানো এটুকু কত 180 মাইনাস আলফা। তো
তো এই ভিবি যদি এই বরাবর, খেয়াল করো এই যে ভিবি, এই ভিবি হলো এই বরাবর আমাদের কি যাত্রা শুরু করছে, এবং সেটা এই দিকের সাথে 180 মাইনাস আলফা কোণ তৈরি করে। তাহলে এইটার এই দিক বরাবর উপাংশ নিব আর উলম্ব বরাবর উপাংশ নিব। তাহলে উলম্ব বরাবর উপাংশটা কি হবে? উলম্ব বরাবর উপাংশ হবে এইটা। তাহলে এইটা আমরা কি লিখতে পারবো? এটা লিখতে পারবো ভিবি sin 180 মাইনাস আলফা। এবং আমরা জানি যে sin 180 মাইনাস আলফা যদি আমরা ভাঙাই, কোঅর্ডিনেট হিসাব করি, তাহলে আমাদের মানটা কত আসে? ভিবি sin আলফা আসে। তাহলে আমরা দেখলাম যে একটা নদীর যে কোনো দিক বরাবর আমি যাত্রা শুরু করি না কেন, প্রস্থ বরাবর শুধু একমাত্র একটা বেগই থাকে, সেটা হলো সাঁতারু বা নৌকার বেগের উলম্ব উপাংশটা। এর জন্য আমরা এবি মানে নদীর প্রস্থ, আর এবি বরাবর যে বেগ, এবি বরাবর কোন বেগ কাজ করে? নদীর প্রস্থ বরাবর, একমাত্র ওই যে তোমার যে নৌকা বা যে সাঁতারু তার বেগের উলম্ব উপাংশ। তাহলে তার বেগের উলম্ব উপাংশ কি বলতে পারি আমি? ভিবি sin আলফা। ওকে ফাইন। তাহলে এর পরেরটার জন্য আমরা কি লিখতে পারি দেখো, পরেরটার জন্য আমরা যে জিনিসটা লিখতে পারি সেটা হলো এডি। আচ্ছা এডি মানে কি? এই এডি মানে হলো এতটুকু মানে হলো যে নদী পার হওয়ার সময় একটা নৌকা অনুভূমিক দিয়ে কতটুকু সরে যাচ্ছে বা তার কতটুকু পার্শ্ব সরানো হচ্ছে, ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি অনুভূমিক দিকের দূরত্ব, অনুভূমিক দিকের দূরত্ব বা পার্শ্ব সরণ এডি। এবং ভাগ দেবো কি দিয়ে? ভাগ দেবো এই এডি বরাবর কোন কোন বেগগুলো কাজ করতেছে। এখন তুমি চিন্তা করো যে এডি বরাবর আসলে কোন কোন বেগগুলো কাজ করতেছে। সেম ভাবে আমরা কি করবো? একটা চিত্র নিব, চিত্র নিয়ে বোঝাতে ট্রাই করব যে এই যে আমাদের একটা নৌকা যদি এদিকে থাকে, সে হলো ভিএ, নৌকার বেগ যদি ভিএ হয় আর এদিকে যদি ভিটি হয়, তাহলে খেয়াল করো আমাদের লাগবে কি? অনুভূমিক দিকে দূরত্ব আর অনুভূমিক দিকে কোন কোন বেগ কাজ করতেছে। তাহলে এই চিত্রের ক্ষেত্রে অনুভূমিক দিকে কে কাজ করতেছে? ভিটি তো কাজ করতেই আছে। এবং এই যে ভিবি যে আছে, এই ভিবিটা যে স্রোতের সাথে তোমাকে একটা কোণ তৈরি করে দিচ্ছে আলফা, এই ভিবি এর কিন্তু একটা অনুভূমিক উপাংশ স্রোতের দিকে সাথে অলরেডি কাজ করতেছে। তাহলে আমরা কি বলতে পারি? তার মানে এই দিক বরাবর মোট কাজ করতেছে ভিটি তো কাজ করতেই আছে, প্লাস নৌকার বেগের একটা অনুভূমিক যে উপাংশ, সেই উপাংশটাও কি কাজ করতেছে, দুইজন মিলে কাজ করতেছে। তার মানে এখানে আমরা কি বলতে পারবো? যে বেগের জায়গায় এই যে এবি বরাবর যে বেগ, সেই বেগের জায়গায় কি দিতে পারবো হলো ভিটি এর বেগ প্লাস ভিভি cos আলফা। এইভাবে কিন্তু তাই আমরা বলতে পারি। আচ্ছা এরপরে কি আছে? এরপর আছে এসি। তাহলে এসি মানে কি? এসি মানে হলো সেই যেটা, এই যে জিনিসটা, এসি মানে হলো আমাদের এইখান থেকে এইটুকু। তাহলে এইখান থেকে এইটুকু কি? নদী আসলে মানে এটা নৌকা, নদীটা প্রকৃতপক্ষে যেই পথ অতিক্রম করে আসলে নদীটা পার হইছে। তাহলে এখানে আমরা কি বলতে পারবো? প্রকৃত পথে মানে প্রকৃত পথের দৈর্ঘ্য আর ডিভাইডেড বাই হলো এই পথ বরাবর যে বেগটা কাজ করছে। আর আমরা জানি যে এই বেগ বরাবর আসলে কি নদীর লব্ধি বেগটাই কাজ করে। তাহলে আমরা কি বলতে পারি? এখানে সমান সমান দিয়ে এখানে একটা ইকুয়াল দিতে পারি। তার মানে এইটা ইকুয়াল এইটা ইকুয়াল এইটা। তাহলে আমরা এই যে চিত্র দেখলাম, এই চিত্র বরাবর যখন নদী পার হইতে কত সময় লাগে এই কোশ্চেনটা আমাকে বলবে, তাহলে আমরা যে কোনো একটা দিয়ে করলে আমাদের অ্যানসার কি আসবে? সেম আসবে। তবে সবচেয়ে বেশি যেটা আমাদের মানে ইজি হয় সেটা হলো আমাদের এই সূত্রটা। তাহলে নদী পার হইতে প্রয়োজনীয় সময় তোমাদের যদি নেক্সট টাইম কেউ কোশ্চেন করে, তোমরা যেটা অ্যানসার দিবা সেটা হলো ডি বাই ভি বাই সাইন আলফা। এইটা দিয়ে করার ট্রাই করবে। কেন ট্রাই করবে? কারণ এটা সবচেয়ে ইজি ম্যাথ থাকে। তবে হ্যাঁ, তোমরা যদি এখন এটা মনে করো যে ভাইয়া আপনার তো তাহলে এটা দিয়ে যদি সলভ করতে পারি, তাহলে এইটা কেন আমরা মনে রাখবো? এটা মনে রাখার কারণ হলো কোন একটা নদীর অঙ্কে তোমাকে যদি নদীর প্রস্থটা না দিয়ে দেয়, তাহলে সেই অঙ্কে যদি তোমাকে বের করতে বলে যে কতটুকু সময় লাগবে, সেই ক্ষেত্রে কিন্তু তোমার এইটুকু বের করা একটু টাফ হয়ে যাবে, ঠিক আছে? অন্যভাবে হয়তো তুমি বের করতে পারবা, বাট তখন কিন্তু আমাদের অনেক সূত্র বা অনেক কিছু পেঁচানো লাগবে আর কি। তো দ্যাটস ওয়াই তোমাদের এইটুকু মানে আইডিয়া ক্লিয়ার থাকা লাগবে যে একটা নদীর অনুভূমিক দিকে যেতে যত সময় লাগে, একটা নদীর প্রস্থ বরাবর পার হতে যত সময় লাগে, এই নদীটা সম্পূর্ণ পার হইতে কি আসলে একই সময় লাগে। ব্যাপারটা কি বুঝতে পারছো আমি কি বলতেছি? এই ছিল তোমাদের চিত্র এবং এই ছিল তোমাদের কি টপিক। তো তোমরা যদি এইগুলো একটু রিলেট করতে পারো যে ব্যাপারটা আসলে কার সাথে কি সম্পর্ক, তাইলে তোমরা এই অঙ্কগুলো খুব সুন্দর করে সলভ করতে পারবে। আমি যদি চাইতাম তোমাদের কিন্তু জাস্ট এই একটা সূত্র দিয়ে ব্যাখ্যা করতে পারতাম, বাট আমি চাই তোমরা আসলে একটা ম্যাথ কিভাবে কত ওয়েতে সলভ করা যায় সেই জিনিসটা তোমরা জানো, তোমরা চর্চা করো, ঠিক আছে? আচ্ছা চলো আমরা একটা ম্যাথ দেখবো। একটা ম্যাথ আমরা তিনটা নিয়মে সলভ করে দেখবো যে আমাদের অ্যান্সারটা সেম আসে কি না। যদি সেম আসে তাহলে কি মনে করবা যে হ্যাঁ আমাদের আসলে তিনটা পথ বরাবরই যাইতে কি লাগে, আসলে একই সময় লাগে, ঠিক আছে? আচ্ছা তাহলে চলো আমরা তাহলে ম্যাথটা দেখে ফেলি। তাহলে এই ম্যাথটার মাধ্যমে আমরা আমাদের এই টিকটকে যে থিওরিগুলো করেছিলাম সেই থিওরিগুলোর বেসিকগুলো ক্লিয়ার করব। তাহলে ম্যাথটাতে কি বলছে? ম্যাথটাতে বলছে যে কোন একজন সাঁতারু এই এ বিন্দু থেকে, দেখো আমি সাঁতারু বা নৌকা যেটাই বলে না কেন আসলে দুইটার জন্য কিন্তু আমাদের সেম প্রসেস।
তো সাঁতারু আমাদের এই বিন্দু থেকে স্রোতের সাথে 60 ডিগ্রি কোণ করে যাত্রা শুরু করলো এবং এই নদীর যে প্রস্থ সেই প্রস্থটা হচ্ছে 10 কিলোমিটার। তাহলে এখন এই নদীতে তোমাকে যদি পার হইতে হয়, যে নদী পার হইতে কতটুকু সময় লাগবে, তাহলে তোমরা আমি কি বলছিলাম, যখন নদী পার হইতে সময় চাইবে তখন তোমরা ডিরেক্টলি t d বাই vb sin আলফা এই সূত্রটা ইউজ করবে। তাহলে এখানে d মানে নদীর প্রস্থ হলো 10, আর এখানে ভিবিটা হলো কি, ভিবিটা হলো তোমার নৌকার বেগ। নৌকার বেগ কত ছিল, নৌকার বেগ 5, নৌকার বেগ বা সাঁতারুর বেগ 5, আর ইনটু এখানে আমাদের কত sin আলফা, আলফার মানটা কত 60 ডিগ্রি। ওকে, তাহলে আমরা এখানে যদি ভাঙলে কি হবে দেখো, একটা বিষয় খেয়াল করো, এখানে কিন্তু আমাদের একটু ভুল হয়ে যাবে। আমাদের এই মানটা দেওয়া আছে 3 মিটার পার সেকেন্ড, আর এটা দেওয়া হলো কিলোমিটারে। তাহলে অবশ্যই আমাদের এইটাকে কিতে নিতে হবে, মিটারে নিয়ে ম্যাথটা সলভ করতে হবে। তাহলে আমরা যদি এটাকে মিটারে নিই, তাহলে মিটারে নিলে কি করতে হবে, 10 পাওয়ার কিউব দিতে হবে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এখন তাহলে এই জিনিসটা আমরা কিভাবে সলভ করব, এখানে আমাদের 10 * 10 পাওয়ার কিউব ডিভাইডেড বাই 5 ইনটু √3/2, দেন এটা যদি একটু উপরে উঠে যায় তাহলে থাকবে 2 * 10 কিউব ইনটু 2 বাই √3। তাহলে এটাকে আমরা যদি সলভ করলে আমাদের आंसर আসবে কত, আমাদের आंसर আসবে হলো 4 ভাগ √3 ইনটু 10 কিউব কি সেকেন্ড। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করলে আমাদের যেটা আসবে 2309.40 সেকেন্ড, মানে এত সেকেন্ড আমাকে সময় লাগবে। এটাকে তুমি যদি আওয়ার নিতে চাও তাহলে 60 দিয়ে ভাগ করে দিবে। এই নিয়মটা আশা করি তোমরা সবাই জানো। এখন এই ম্যাথটা আমি যদি এইভাবে সলভ না করে অন্যভাবে করি, কেন অন্যভাবে করবো, কারণ তোমাদের মধ্যে কিছু স্টুডেন্ট থাকবে তাদের কোশ্চেন থাকবে এরকম যে ভাইয়া আমরা সময়ের সূত্রটা জানি কি, আমরা সময়ের সূত্র জানি হলো যে একটা নদী যেই পথ বরাবর দূরত্ব অতিক্রম করে ডিভাইডেড বাই ওই পথ বরাবর যে বেগগুলো কাজ করে। আমি বলবো হ্যাঁ তুমি ঠিক বলছো। তাহলে সে আবার কোশ্চেন করবে যে ভাই ডি তো আসলে এইটা, তাহলে এইটা তো নদীর প্রস্থ, আর ডিভিবি সাইন আলফা হলো এটা নদীর প্রস্থ বরাবর বেগ কাজ করে কত সেটা। তাহলে আপনি যে এটা দিয়ে এটাকে ভাগ করে দিলেন, তাহলে নদী তো আসলে মানে নৌকাটা তো আসলে ওই পথ বরাবর যায়নি। আমি তোমাকে বলবো যে হ্যাঁ তুমি ঠিক বলছো, নদীর ওই পথ বরাবর যায়নি, বাট আমি তোমাদের একটু আগে বলে আসছি যে সে এইখান থেকে এখানে যাত্রা শুরু করবে, সে আলটিমেটলি কোথায় আসবে, সে আসবে হলো এরকম কোন একটা জায়গায় আসবে। তাহলে এইখান থেকে এইখানে আসতে যে সময় লাগবে, এইখান থেকে এখানে যদি তার কি আসলে একই সময় লাগবে। এবং আমি যদি এটা বলি যে এখান থেকে একটা লম্ব যদি টানি, এইখান থেকে তার এখানে আসতে কি লাগবে, একই সময় লাগবে। একটু আগে আমরা বেসিক ক্লাসে এই জিনিসটা দেখিয়েছিলাম যে সে অনুভূমিক দিকে যেতে যত সময় লাগে এবং উলম্ব দিকে যেতে তার একই সময় লাগে, এবং এই সময়টাই লাগে তার নদী পার হইতে। তাহলে চলো আমরা যেকোনো একটা করিয়ে দেখাই যে আমাদের অ্যান্সারটা এই সেম জিনিসটা আসে। তাহলে আমরা যদি আমাদের এই তোমাদের যে ধারণা যে নদীতে আসলে যখন নদীটা পার হয় তাহলে প্রকৃতপক্ষে যে দূরত্ব অতিক্রম করে সেই দূরত্বটা দিয়ে আমি যদি টাইম বের করতে চাই তাহলে আমরা কিভাবে করব, খেয়াল করো। তাহলে আমরা এখানে লিখবো আমাদের সূত্র হলো কি t প্রকৃত পথ বলতে এখানে আসলে কাকে মিন করছে, সি কে মিন করছে। ঠিক আছে, এসি আর হলো লব্ধি বেগ। কেন লব্ধি বেগ, কারণ আমরা জানি যে এসি বরাবর সে আসলে কি এই ভিবি এবং ভিটি এর লব্ধি বরাবর এই নৌকাটা পার হইছে, এজন্য লিখলাম আমরা কি লব্ধি বেগ। এখন টি কি প্রকৃত পথ, এই জিনিসগুলো আমরা একটু বের করি। তাহলে দেখো এই এসি এর পথের দৈর্ঘ্যটা আমরা কিভাবে বের করব। দেখো আমরা যদি এইটুকু মান জানি 10, এইটুকু মানটা জানি না, তাহলে জানলে আমরা সেখানে সুন্দরভাবে সমকোণী ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করে বের করতে পারতাম। কিন্তু যেহেতু আমরা জানি না, তাহলে আমরা কি করতে পারি, আমরা যে কাজটা করতে পারি, আমরা হলো এখানে ত্রিকোণমিতির একটা হেল্প নেব। কি হেল্প নেব, যে আমরা কোনোভাবে যদি এই কোণের মানটা জানতে পারতাম, ঠিক আছে, এই কোণের মানটা যদি জানতে পারতাম তখন আমাদের সেই ত্রিভুজটা হইতো কি, ত্রিভুজ হইতো এরকম এরকম একটা সমকোণী ত্রিভুজ হইতো, যার এটার মান হইতো কত 10 কিলোমিটার, আর এইটুকুর মান তো আমি ধরো জানি না, আর এইটুকু মান আমি বের করতে পারতাম যদি আমি এই অ্যাঙ্গেলের মানটা জানতাম। তাহলে এই অ্যাঙ্গেলের মানটা কি বের করা সম্ভব, হ্যাঁ এই অ্যাঙ্গেলের মানটা বের করা সম্ভব। কিভাবে বের করা সম্ভব, কারণ আমি জানি যে এই অ্যাঙ্গেলটা হলো লব্ধি ভিটি এর সাথে যত কোণ উৎপন্ন করে, লব্ধির দিক। তাহলে লব্ধির দিক বের করার সূত্রটা কি আমরা জানি, লব্ধির দিক বের করার সূত্র হলো tan থিটা লব্ধি যার সাথে কোণ তৈরি করে সে নিচে একাকী বসে থাকে। তাহলে এখানে লব্ধি ভিটি এর সাথে কোণ করছে, ভিটি একাকী বসে থাকবে, তাহলে ভিবি cos 60 ডিগ্রি ভিবি sin 60 ডিগ্রি। দেন এটাকে যদি সলভ করলে এখানে কি বের হবে, এখানে একটা থিটার মান বের হবে। সেই থিটার মানটা কত হবে,
এগুলো মান বসিয়ে তোমরা সলভ করে দেখো থিটার মানটা কত হয়। থিটার মানটা যেটা হয়, তাহলে তোমরা যদি এইটা ক্যালকুলেশন করো তোমাদের যে কোণের মানটা আসবে সেই কোণের মানটা আসবে হলো 38.21। এবং এই 38.21 যদি তুমি এইখানে চিন্তা করো তাহলে খেয়াল করো এখানে আমাদের আছে কি, এখানে আমাদের আছে হলো লম্বের মান দেওয়া আর আছে আমাদের কি অতিভুজের মান দেওয়া। তাহলে লম্ব এবং অতিভুজ কার সাথে সম্পর্ক, সাইনের সাথে সম্পর্ক, কারণ আমরা জানি sin থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। তাহলে আমরা এখানে বলতে পারি sin থিটা ইজ ইকুয়াল টু লম্বের মান কত a CD আর অতিভুজের মান হলো কত, এটা আমরা জানি a c। তাহলে a c, তাহলে আমরা মান বের করব কার, ac এর মান। তাহলে CD ভাগ sin থিটা। তাহলে এখানে যে CD যে আছে, CD কোনটা, CD হলো যে এটা হলো 10 কিলোমিটার বা 10 × 10⁻³ মিটারে আমরা নিয়ে নিলাম একবারে, ঠিক আছে। তাহলে আমাদের এই মানটা কি আসবে, মিটারে আসবে। আচ্ছা, আর sin থিটার মান কত বসাবো, sin থিটার মান আমরা জানি হলো 38.21। দেন এটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি, আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি আমাদের आंसर দাঁড়াবে কত, এত। তার মানে AC যে মান, এই AC মানটা, এই যে AC, এই AC এর দৈর্ঘ্যটা আমি পেয়ে গেলাম, সেই AC এর দৈর্ঘ্য হলো এত মিটার। তাহলে এখন সুন্দরভাবে আমরা করতে পারবো কি হবে, যে তার প্রকৃত পথ মানে AC এর দৈর্ঘ্য কত পেলাম, 16165.81 ডিভাইডেড বাই লব্ধি বেগ। লব্ধি বেগ তো আমরা জানি যে সে আসলে কত লব্ধি বেগ বরাবর পার হচ্ছে। তাহলে কত লব্ধি বেগ পার হচ্ছে আমরা সবাই বলতে পারবো, কিভাবে বলো, কালকে আমি তোমাদের এটা করিয়েছিলাম যে vb স্কয়ার প্লাস vt স্কয়ার 2vb vt cos 60 ডিগ্রি। তাহলে এটাকে আমরা যদি সলভ করো তাহলে কত আসবে আমাদের 16165.81 ডিভাইডেড বাই, এখানে এটাকে সলভ করলে আমাদের যে মানটা আসবে সেটা হলো, এটাকে আমরা যদি সলভ করলে আমাদের आंसर আসবে হলো 7। আর আমরা যদি 7 দিয়ে এটাকে ভাগ করে দিই তাহলে আমাদের টাইমটা বের হয়ে যাবে। তাহলে আমরা যদি এটাকে এই মানটাকে দিয়ে যদি 7 দ্বারা ভাগ করি তাহলে আমাদের आंसरটা কত আসবে, 2309.40 সেকেন্ড। তাহলে দেখো আমরা যদি এই নিয়মে করি তাহলে আমাদের যে आंसरটা আসতেছে, আর আমরা যদি সেই প্রকৃত পথ ধরে করি যে আসলে নৌকা আসলে যেই পথ বরাবর যায় এবং সেই পথ বরাবর কোন বেগ কাজ করে সেটাকে যদি আমরা কাজ করি তাহলে আমাদের आंसरটা কি আসছে, সেমই আসতেছে। তার মানে এইটা করা একটু আমাদের জন্য সময় সাপেক্ষ ব্যাপার, এইজন্য আমরা কি করি সবসময় এইটা দিয়ে ম্যাথটা সলভ করি। তবে তোমাদের আমি দেখিয়ে দিলাম যে আসলে ব্যাপারটা তোমরা যদি এইভাবে সলভ করো, মানে যাদের মনে কোশ্চেনটা থেকে যায় যে আমরা তো আসলে নদীর প্রকৃতপক্ষে এসি দূরত্ব অতিক্রম করে, তাহলে এসি পথটা নিয়ে যদি টাইমটা বের করতাম তাহলে তোমাদের প্রকৃত টাইম বের হওয়ার কথা। তাহলে তাদের জন্য আমি তোমাকে দেখিয়ে দিলাম যে আসলে সেই সময়টা আর এই উলম্ব পথ বরাবর যেতে যত সময় লাগে সেই সময়টা কি সেম। কারণ এটা আমরা অলরেডি জানি যে একটা নদী যখন পার হয়ে যায় তখন সেই নদীর প্রস্থ বরাবর পার হতে যে সময় লাগে ওই সময় সে ওই নদীটাই পার হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন তোমরা বাসায় প্র্যাকটিস করবা যে আমরা তো এই বাহুটার মান জানি, এটার মান জানি, এটার মান জানি। তোমরা এডি মান বের করে দেন সময় বের করে ট্রাই করবা। এখানে একটা কথা আছে যে এডি মান যখন বের করবা তখন এখানে বেগ কি লিখবা, বেগ লিখবা হলো যেই বেগটা এডি বরাবর কাজ করতেছে ওই বেগগুলোই লিখবা। ওই বেগগুলো নিয়ে তুমি যদি ভাগ করে দাও তোমার অ্যান্সার এটাই আসবে। এবং আসার পরে তোমরা অবশ্যই কমেন্টে জানাবা যে হ্যাঁ তোমরা এটা আনতে পারছো, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো আমরা একটা নদী পার হইতে কতটুকু সময় লাগে সেই সময়টা কিন্তু আমরা থিওরি অনুযায়ী খুব ভালোভাবে বুঝে ফেলেছি। এখন আমাদের আরেকটা কোশ্চেন করে সময় রিলেটেড, সেটা হলো যে একটা নদী যদি তুমি পার হইতে চাও তোমাকে ন্যূনতম কতটুকু সময় দিতে হবে, অর্থাৎ তুমি একটা নদী ন্যূনতম কতটুকু সময় পার হইতে পারবে সেই ব্যাপারটা নিয়ে আমরা আলোচনা করব। তার মানে হলো যে খেয়াল করো যে আমাদের যে নদীর অঙ্কটা ছিল, যে সময় পার হওয়ার অঙ্কটা, সেটা হলো যে এই বরাবর ছিল আমাদের ভিটি আর এই বরাবর ছিল আমাদের কি ভিবি। তাহলে এই যে ভিটি আর এই যে ভিবি, তাহলে সেই নদী তো পার হবে কোন বরাবর, সে যে কোনো এক দিক বরাবর ধরো পার হইলোই আর কি, এই দিক বরাবর সে পার হইলো। তাহলে আমাদের পার হইতে প্রয়োজনীয় সময় যে সূত্রটা সেটা আমরা পাইছি কি, t = d / vb sin আলফা। তার মানে এখন আমাকে যদি বলে যে এই নৌকাটা ন্যূনতম কত সময় নদী পার হইতে পারবে সেই ক্ষেত্রে আমরা কি অ্যানসার দেব। তো বিষয়টা খেয়াল করো, t d এর উপর ডিপেন্ড করতেছে মানে নদীর প্রস্থের উপর, আর ডিপেন্ড করতেছে vb মানে নৌকার বেগের উপর, আর ডিপেন্ড করতেছে আলফা মানে কত কোণে যাত্রা শুরু করছি তার উপর। তাহলে এখন আমরা এইটুকু তো বলতে পারতেছি যে টি এর সাথে ডি এর সমানুপাতিক সম্পর্ক, মানে ডি যদি বাড়াও টি বাড়বে, ডি কমাইলে টি কমবে। এখন আর ভিবির সাথে ব্যস্তানুপাতিক, তাহলে মানে ভিবি বাড়াইলে টি কমে যাচ্ছে আর ভিবি যদি কমাও টি বেড়ে যাচ্ছে। আবার সেম ভাবে এই সাইন আলফার সাথে টিটাও কি ব্যস্তানুপাতিক সম্পর্কে আছে। এখন তোমাদের রাশি হলো তিনটা, ডি ভিবি আলফা। তাহলে কি করলে আমাদের এই টাইমটা সবচেয়ে মিনিমাম হবে, এটা আমরা আসলে কিভাবে বের করব। তাহলে একটু জিনিস মনোযোগ দিয়ে খেয়াল করো, তুমি যদি ডি কে নিয়ে কাজ করো তাহলে হবে এটা কি, দেখো নদীর প্রস্থ সাথে টি এর সমানুপাতিক সম্পর্ক, তার মানে নদীর প্রস্থ তোমাকে কমাইতে হবে, তাহলে টি কমবে। এখন তুমি একটা জিনিস চিন্তা করো তো, নদীর প্রস্থ কি তুমি চাইলে কমাইতে পারবা? তুমি চাইলে কিন্তু কমাইতে পারবা না। তার মানে তুমি এখানে নদীর প্রস্থ নিয়ে কাজ করতে পারবা
না। ঠিক আছে, আচ্ছা তাহলে এটাকে আমি বাদ দিলাম। এরপর থাকবে কি আমাদের নৌকার বেগ। তার মানে নৌকার বেগের সাথে টি এর কি সম্পর্ক? ব্যাস কমানোর সম্পর্ক। তার মানে নৌকার বেগকে তুমি যত কমাচ্ছ তত তোমার টি এর মানটা কি বাড়তেছে, বা নৌকার বেগ তুমি যত বাড়াচ্ছ টি এর মানটা কমতেছে, তাহলে আমাদের টাইম কমই লাগবে। তাহলে এখন কমানোর জন্য কি করতে হবে? নৌকার বেগটা বাড়াইতে হবে। বাট তুমি একটা জিনিস খেয়াল করো তো, নৌকার বেগটাকে তো আমি ধরো অনেক বাড়াইলাম, টির মান অনেক কমলো, কিন্তু এই অনেক বাড়াইলাম অনেক কমলো, এটা কি কোনো নির্দিষ্ট লিমিট আছে? লিমিট কিন্তু নাই। আমার লাগবে টির মান একদম সর্বনিম্ন। তার মানে কি ভিভির মান একদম সর্বোচ্চ বাড়ানো যাবে, কিন্তু এইটা আসলে সর্বোচ্চ বাড়ানো কত মানে বাড়ানো মানে বাড়াইতে হবে, এই জিনিসটা কিন্তু আমাদের হাতে আসলে নাই। তার মানে আমি যদি ভিভি নিয়ে কাজ করি সেটা আমাদের প্রকৃতপক্ষে ভালো একটা রেজাল্ট দিবে না। তাহলে আমাদের থাকে বাকি কি আলফা। একমাত্র এই কজ আলফাই সরি সাইন আলফাই আছে যেটাকে টিটাকে মিনিমাম করতে সহায়তা করবে। কিভাবে? খেয়াল করো, এই যে সাইন আলফার যে মানটা, এই সাইন আলফার মান পজিটিভ প্লাস ওয়ানে হয় সর্বোচ্চ। ঠিক আছে, এই প্লাস ওয়ান হয় কি সর্বোচ্চ। তার মানে এই সাইন আলফার মান যখন প্লাস ওয়ান হবে তখন টির মান সবচেয়ে কি মিনিমাম হবে। আর এই যে সাইন আলফার মান প্লাস ওয়ান কখন হয়? যখন আলফার মান 90 ডিগ্রি হয়। তার মানে আমাদের আলফা দিয়ে কাজ করতে হবে। তাহলে আমরা যদি বলি যে সময় সবচেয়ে মিনিমাম যদি করতে হয় তাহলে কি করতে হবে? ডি ভিভি, এখানে সাইনের মান কত ডিগ্রি বসাবো? 90 ডিগ্রি। যখনই সাইনের মান 90 ডিগ্রি বসাবো তখন এটা কি হয়ে যাবে? মিনিমাম হয়ে যাবে। তাহলে টি মিনিমাম ইজ ইকুয়াল টু ডি বাই ভিবি। তখন আমাদের এই সূত্রটা আসবে। এই সূত্র কখন আমরা ইউজ করব? যখন আমাদের কেউ কোশ্চেন করবে যে তখন তুমি একটা নদী ন্যূনতম কত সময় পার হতে পারো, তখন সেই ক্ষেত্রে তুমি টি মিনিমাম ইজ ইকুয়াল টু ডি বাই ভিবি সূত্রটা ইউজ করবে। বা এটা তুমি একটু আরেকটু বেসিক চিন্তা করেও পারবা। কিভাবে পারবা? খেয়াল করো, যেটা নদী ধরো তোমাকে দেওয়া আছে, এখানে নদীটা তুমি সবচেয়ে কম সময় কখন পার হইতে পারবা? যখন তুমি এই নদীর কোনো স্রোত থাকবে না এবং সরাসরি এই বরাবর যাত্রা শুরু করবা, একমাত্র তখনই। তার মানে দেখো এই নদীতে যদি কোনো স্রোত না থাকে তাহলে টি ইজ ইকুয়াল টু এইটুকু দূরত্ব কি ডি, আর এই বরাবর যে বেগে যাত্রা শুরু করছো ডিভি, তাহলে সেই সময় কিন্তু আসলে কি একই সময় আসতেছে। ওকে, তার মানে কোশ্চেন এখান থেকে কি আসতে পারে? আসতে পারে হলো যে ন্যূনতম সময়ে নদী পার হওয়ার জন্য তোমাকে কি ব্যবস্থা গ্রহণ করতে হবে? অবশ্যই এই যে স্রোতের সাথে 90 ডিগ্রি কোণে তোমাকে যাত্রা শুরু করতে হবে। তাহলে স্রোতের সাথে যদি আমি 90 ডিগ্রি কোণে যাত্রা শুরু করি তাহলে ওই নদীটা আমার ন্যূনতম সময়ে পার হওয়া সম্ভব। ঠিক আছে, মানে অন্যান্য টাইমের তুলনায় আর কি, বা অন্যান্য দিকের তুলনায়। আমি যদি ধরো এই দিক বরাবর যাত্রা শুরু করি, বা এই দিক বরাবর করি, বা এই দিক বরাবর করি, বা এই দিক বরাবর করি, এই যেই দিকে করি না কেন সবচেয়ে কম সময় লাগবে আমি যদি 90 ডিগ্রি কোণে যাত্রা শুরু করি। তাহলে এই ছিল আমাদের ন্যূনতম সময় কিভাবে নদী পার হয়, সে নদী পার হওয়ার টপিক। এখন আমরা পার্শ্ব সরণ নিয়ে আলোচনা করব। পার্শ্ব সরণ বলতে আসলে কি বোঝাচ্ছি? পার্শ্ব সরণ বলতে বোঝাচ্ছি যে একটা নৌকা যখন নদীটা পার হয় তখন সে যেই বরাবর যাত্রা শুরু করে সেই বরাবর তার পৌঁছায় না অপর পারে, সে তার যাত্রাবিন্দু থেকে কিছুটা সরে যায়। এখন এই যে কতটুকু সরে যায় সেই সরাটুকু আমরা বের করব, এবং সেই সরাটুকু যে মানে সরে যাচ্ছে এটাকে বলা হয় অনুভূমিক দিয়ে কতটুকু সরে যাচ্ছে, বা তার পার্শ্ব সরণ কতটুকু হয়েছে সেই বিষয়ে আমরা এখন পড়াশোনা করব। তাহলে চলো আমরা শুরু করি। তাহলে আমরা শুরু করব যে যাত্রাবিন্দু থেকে কতটুকু সরে যায়, বা একটা নদীর পার্শ্ব সরণ, মানে নদীর বলতে একটা নৌকা পার্শ্ব সরণটা কত হয়। তাহলে আমরা একটু বুঝি যে আসলে পার্শ্ব সরণ বা যাত্রাবিন্দু থেকে কতটুকু সরে যাচ্ছে এইটুকু দ্বারা কি বোঝাচ্ছে। এইটুকু দ্বারা বোঝাচ্ছে যে ধরো কোনো একটা নৌকা যদি এরকম মানে নদী থাকে এবং এই নদীতে যদি কোনো একটা নৌকা এই বরাবর যাত্রা শুরু করে সেটা হলো ভিবি, আর এই বরাবর হলো স্রোতের বেগ হলো কি ভিটি। তাহলে সে, তুমি একটা জিনিস খেয়াল করো, সে তো জীবনও কোনোদিন এই পথে আসতেই পারবে না যদি স্রোত থাকে। তাহলে সে কোথায় যাবে? সে এরকম কোনোটা জায়গায় পৌঁছে যাবে। তাহলে তার যাত্রা বিন্দু ছিল কোনটা? এইটা, এবং তার পৌঁছানোর বিন্দু কোনটা? এই যে এইটা। তার মানে সে যাত্রা বিন্দু থেকে কতটুকু সরে গেছে, দ্যাটস মিন হলো যে তুমি যদি এই যাত্রা বিন্দু এখান থেকে লম্ব যদি টানো তাহলে এইটাকে আমরা কি বলতে পারি? তার যাত্রা বিন্দু বলতেই পারি, তাই না? তাহলে যাত্রাবিন্দু থেকে সে দেখো যাত্রাবিন্দু ছিল এটা, সে পৌঁছেছে কোনটা? এইটা। তাহলে এইখান থেকে এইটুকু যে দূরত্ব এটা কি বলা হয় আসলে কি? ওই নৌকার পার্শ্ব সরণ বা যাত্রাবিন্দু থেকে কতটুকু সরে গেছে সেই জিনিসটা বোঝাচ্ছে। ঠিক আছে, তাহলে আমাদের মূলত এই বিসি পথের মানটা বের করতে হবে। তাহলে আমরা এটাকে কিভাবে বের করব? চলো আমরা সলভ করি, একদম বেসিক দিয়ে সলভ করব। হ্যাঁ, তাহলে খেয়াল করো সে যে আমরা এখানে বিসি এর দৈর্ঘ্য নির্ণয় করতেছি। বিসি বা বিসিটাকে কি বলা হয় বলতো? বিসিটাকে কি বলা হয়? বিসিটাকে বলা হয় পার্শ্ব সরণ বা যাত্রা বিন্দু থেকে কতটুকু সরে গিয়েছে, বা আমরা এটাকে এইভাবে বলতে পারি যে স্রোতের ঢাল বরাবর কতটুকু গিয়েছে।
তাহলে এই কোশ্চেনটা আসলে এতগুলা কোশ্চেন রূপে আসে আর কি, মানে বিসি বরাবর ডিরেক্টলি চিত্র দিয়ে দিলে বিসি ইন্ডিকেট করে দিবে, অথবা বলবে যে নৌকাটির পার্শ্ব সরণ কত, অথবা বলবে যে ধরো করিম রহিম বা যে কোনো একজন যাত্রা বিন্দু থেকে কতটুকু সরে গেছে নদী পার হওয়ার সময়, বা কোশ্চেন করতে পারবে যে স্রোতের ঢাল বরাবর কতটুকু গিয়েছে। এই জিনিসটা কি, জিনিসটা হলো এরকম যে স্রোতের ঢাল আসলে আমরা বলি না যে ধরো আমরা যদি ওই অনেক জায়গায় যদি অনেক মানুষের ঢাল থাকে, মানে অনেক মানুষের ভিড় থাকে, আমরা সাধারণত ওই দিকে যাই আর কি। তো সেম ভাবে স্রোতের ঢাল বলতে আসলে স্রোত যেদিকে প্রবাহিত হচ্ছে সেই দিকে নৌকাটা কতটুকু সরছে এই জিনিসটা বের করতে বলছে। তাহলে আলটিমেটলি এইগুলো সব জিনিসটা হলো একটাই মানে নাম, সেই নামটা কি, সেই নামটা হলো অনুভূমিক দিক অতিক্রান্ত দূরত্ব। এগুলো সবগুলোর নাম আসলে কি, অনুভূমিক দিকে অতিক্রান্ত দূরত্ব। এগুলো সব আসলে কাকে মিন করতেছে, অনুভূমিক দিকে অতিক্রান্ত দূরত্বটাকে মিন করতেছে। তাহলে আমরা সেই অনুভূমিক দিকের দূরত্বটা কিভাবে বের করব, তাহলে আমরা লিখব এখানে x, ঠিক আছে, x = দেখো তাহলে একটা জিনিস খেয়াল করো, আমাকে কোন দিক বরাবর দূরত্ব বের করতে বলছে, অনুভূমিক দিক বরাবর। তাহলে অনুভূমিক দিক বরাবর যদি দূরত্বটা বের করতে বলে তাহলে আমাকে কি লাগবে, আমার লাগবে হলো অনুভূমিক দিকে কোন কোন বেগ কাজ করতেছে সেই জিনিসগুলো আমার লাগবে। তাহলে অনুভূমিক দিকে কোন বেগ কাজ করতেছে, অনুভূমিক দিকে তো অবশ্যই ভিটি তো কাজ করতেই আছে, প্লাস এই যে নৌকার বেগ বা সাঁতারু বেগ তারও কিন্তু একটা উপাংশ অনুভূমিক দিক বরাবর কাজ করে আলফা। তাহলে এই যে সাঁতারুর বেগ তারও কি একটা অনুভূমিক দিকে উপাংশ কাজ করতেছে, তাহলে সেটা কত, সেটা হলো ভিবি কজ আলফা। আর কি কোনো বেগ আছে, আর কোনো বেগ নেই। তাহলে x = v, এই ভির মধ্যে কে আছে, ভির মধ্যে আছে স্রোত এবং আছে কি নৌকার বেগের অনুভূমিক উপাংশ, এই দুটোর যোগফল ইনটু কি, ইনটু সময়। এখন কত হলো সময় কি বসাবো, দেখো একটা নৌকাকে এই স্রোতের বেগ আর হলো নৌকার বেগের অনুভূমিক উপাংশ এই দিক বরাবর ঠেলবে, কতক্ষণ ঠেলবে, যতক্ষণ না নৌকাটা পার হচ্ছে, নদী পার হচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে আলটিমেটলি সময় যেটা আসবে সেটা হলো কি নদী পার হতে প্রয়োজনীয় সময়, এই যে টি, এই টিটা হলো কি নদী পার হবার সময়, মানে নদী পার হইতে আর কি, আমরা সুন্দর করে লিখি নদী পার হইতে প্রয়োজনীয় সময়। তাহলে এটাকে আমি আরো সুন্দর করে লিখতে চাই তাহলে আমাদের কি হবে, পার্শ্ব সরণ বা কতটুকু সরে গেছে সেটা হলো x = vt vb cos alpha into d by vb sin alpha। কারণ একটু আগে আমরা দেখেছি যে নদী পার হইতে প্রয়োজনীয় সময় জায়গায় db vb sin alpha আমরা ইউজ করে দিলাম। এটা হলো আমাদের সেই পার্শ্ব সরণ বা কতটুকু যাত্রাবিন্দু থেকে সরে গেছে সেটা বের করার নিয়ম। এখন তোমাদের মধ্যে কেউ একজন এইভাবে চিন্তা করবে যে ভাইয়া আপনি এখানে প্লাস দিচ্ছেন, বুঝলাম, ঠিক আছে, এই ম্যাথের জন্য এই চিত্রের জন্য এই সূত্রটা খাটলো, বাট চিত্র যদি এরকম হয় যে ধরেন যে আমাদের এই বরাবর যাত্রা, এই বরাবর হলো স্রোতের বেগ, এই বরাবর হলো স্রোতের বেগ ভিটি, আর এই বরাবর ছিল নৌকার বেগ ভিবি, মানে নৌকা স্রোতের সাথে 90 ডিগ্রি কোণ করে যাত্রা শুরু করছে, তাহলে এই বরাবর তো অলরেডি ভিটি কাজ করবেই। কিন্তু আপনি কিন্তু একটু আগে বলছিলেন যে একটা ভেক্টরের 90 ডিগ্রি বরাবর তার কোনো কম্পোনেন্ট থাকে না, তখন কি হবে, তখন কি শুধু খাটানো যাবে? হ্যাঁ অবশ্যই খাটানো যাবে, কেন খাটানো যাবে না, খেয়াল করো তুমি ভিটি বসাইলা, ভিবি cos আলফা, আলফার মান কত 90 ডিগ্রি, cos 90 মান কত 0, তার মানে টোটাল টার্মটা তো 0 হয়ে যাচ্ছে। তখন সেই এই চিত্রের জন্য সূত্রটা কি রূপ নিচ্ছে, সূত্র নিচ্ছে x = vt plus 0 d by vb। কেন vb, কারণ এখানে d by vb, এখানে sin আলফা। sin আলফা বলতে আসলে কি বোঝাচ্ছি আমরা, sin আলফা বলতে যে জিনিসটা বোঝাচ্ছি সেই জিনিসটা হলো যে তোমাদের এখানে দেখো খেয়াল করো sin আলফা, এই যে sin আলফা, sin আলফা বলতে আলফার মানটা কত, আলফার মান 90 ডিগ্রি, তাহলে sin 90 ডিগ্রি মান কত 1, তাহলে 1 যদি হয় তাহলে এখানে কি শুধু vb থাকবে, তার মানে x = কি থাকতেছে আমাদের vt divided by vb into d। তখন এই কেসের জন্য এই সূত্রটা থাকবে, ঠিক আছে। তার মানে আমরা যদি আলটিমেটলি এই সূত্রটাই মাথায় রাখি তাহলে এটা দিয়ে আমরা যে কোনো প্রকারের ম্যাথ সলভ করতে পারবো ইনশাআল্লাহ। তাহলে আমরা এখন পার্শ্ব সরণের যে থিওরিটা পড়লাম সেই থিওরি দিয়ে এই ম্যাথটা সলভ করলে আমরা আমাদের থিওরির বেসিকটা ক্লিয়ার করব। তাহলে দেখো এখানে কি বলছে, একটা নদী যার প্রস্থ হলো 3 কিলোমিটার এবং এই নদীতে স্রোতের বেগ হলো 6 কিলোমিটার/আওয়ার, এবং এই নদীতে কোনো একটা ব্যক্তি বা কোনো একজন মানে কোনো একটা নৌকা সে স্রোতের বেগের সাথে 60 ডিগ্রি কোণ করে রওনা করা শুরু করলো। তাহলে এখন তোমাকে যদি এই ম্যাথে কোশ্চেন করে যে এই নৌকাটার পার্শ্ব সরণটা তুমি বের করো, তাহলে পার্শ্ব সরণ তুমি কিভাবে বের করবা, পার্শ্ব সরণ বলতে তার যাত্রা বিন্দু থেকে
সে কতটুকু সরে গেল সেই জিনিসটা আমাকে বের করতে বলছে। তাহলে পাশের সরণ x = কি আমরা ইউজ করব, বেগ ইনটু সময়। তাহলে বেগ কি, যে এই দিক বরাবর, যে এই পাশে সরে যাচ্ছে ওই দিক বরাবর কতটুকু বেগ কাজ করতেছে। তাহলে এই দিক বরাবর যে বেগটা কাজ করে সেটা হলো স্রোতের বেগ এবং নৌকার বেগের একটা অনুভূমিক উপাংশ vv cos আলফা ইনটু সময়। কোন সময়, নদী পার হইতে যে সময় লাগে। তাহলে নদী পার হইতে প্রয়োজনীয় সময়টা কি জানি, d vb sin আলফা। তাহলে এখন এই যে ভিটির মান কত, ভিটির মান হলো 6 প্লাস ভিবির মান হলো 8 ইনটু cos 60 ডিগ্রি ইনটু ডি এর মান √3, ভিবির মান কত 8 ইনটু sin 60 ডিগ্রি। আর এটাকে আমরা যদি সলভ করি তাহলে কত আসবে, 6 প্লাস cos 60 ডিগ্রি মান আসলে হাফ আসলে এখানে আসবে 4 ইনটু ডি এর মান √3, এখানে আসবে আমাদের কত 8 ইনটু √3/2। তাহলে আমরা যদি এটাকে সলভ করলে আসবে আমাদের এখানে 10 ইনটু √3 কাটাকাটি থাকবে 1/4। তার মানে 10/4 এর যদি অ্যানসার সলভ করি তাহলে আমাদের আসবে হলো 2.5। তাহলে আমাদের 2.5 কি হবে এখানে, কিলোমিটার। তাহলে সে অনুভূমিক দিকে অথবা তার পার্শ্ব সরণ অথবা সে যাত্রা বিন্দু থেকে, এই যে যাত্রা বিন্দু বি হয় এইখান থেকে সে এইখানে ধরো সে আসলো, এইখান থেকে এখানে আসলো, এইখানে সি, তাহলে এটুকু মান হবে 2.5 কিলোমিটার। সে কি করছে, পাশে সরে গেছে বা অনুভূমিক দিকে সরে গেছে বা স্রোতের দিকে চলে গেছে, যেভাবে তুমি বলো না কেন, ঠিক আছে। আচ্ছা, তো চলো আমরা আরেকটা ম্যাথ দেখি এই টাইপের, যাতে তোমাদের বেসিকটা আরেকটু ভালোভাবে আমি ক্লিয়ার করতে পারি। তাহলে চলো আমরা এই ম্যাথটা দেখি। এই ম্যাথটা বলছে কি আমাদের, যে এখানে আমাদের যে নদীর প্রস্থ সেটা তো √3 কিলোমিটার, নদীর স্রোতের বেগ হলো 2 কিলোমিটার/আওয়ার। এই অবস্থায় কোন একজন নৌকার মাঝি সে হলো স্রোতের সাথে 120 ডিগ্রি কোণে যাত্রা শুরু করলো। তাহলে এই ম্যাথে যদি আমরা সেই নৌকার পার্শ্ব সরণটা বের করতে চাই, আমাদের সূত্র হবে x = যে বেগগুলো এই বরাবর কাজ করতেছে তাদের মান, মানে 2 প্লাস এই vb cos এদিকে উপাংশ 120 ডিগ্রি ইনটু নদী পার হইতে প্রয়োজনীয় সময় সূত্র, আর d এর মান কত, d এর মান হলো √3, আর vb এর মান কত 10 ইনটু sin 120 ডিগ্রি। তাহলে আমাদের এখানে आंसरটা কত আসছে, আমাদের এখানে आंसरটা আসছে 2 প্লাস এখানে vb এর মান হলো 10 মাইনাস হাফ ইনটু √3, 10 ইনটু √3/2। তাহলে আমাদের এটাকে সলভ করলে আসবে হলো 2 ইনটু -5, সরি ইনটু না, 2 -5 ইনটু √3 কাটা, তারপরে 1/5। তাহলে এখানে আমরা যদি সলভ করি आंसर আসবে কত, -3/5 কিলোমিটার। তাহলে এই যে দেখো এখানে আমাদের x এর মানটা নেগেটিভ চলে আসছে। তো x এর মানটা নেগেটিভ চলে আসার একটা মানেটা কি, মিনিংটা হলো যে আসলে আমরা সব সময় যেটা মিন করি, যে একটা নৌকা যদি পার্শ্ব সরণ বের করতে বলে, যে সে যে সবসময় তার যাত্রা বিন্দু থেকে এইখানেই চলে আসবে তা কিন্তু না, ঠিক আছে। এমন তো হইতে পারে যে সে যাত্রা শুরু করছে এই বরাবর, যে সে এইখানে আসলো, হইতে পারে না। তার মানে কি, তার পার্শ্ব সরণ কত, দেখো তো সে এইখান থেকে এইটুকু সরে গেছে। তার মানে আমরা যদি এইটাকে মিডল পয়েন্ট ধরি, পার্শ্ব সরণটাকে এটাকে যদি ধরি যে এইখান থেকে সে তার যাত্রা বিন্দু, এই পাশে পজিটিভ এবং এই পাশে কি নেগেটিভ, তাহলে যেহেতু নেগেটিভ আসছে তার আমাকে বুঝতে হবে যে সে এই পাশে আছে এখনো, ঠিক আছে। আর যদি পজিটিভ আসতো তাহলে সে কি, সে এই বরাবর যাত্রা শুরু করলে এই স্রোতের বেগ থাকলে এই দিকে কোনোটা জায়গায় চলে আসতো। তাহলে নেগেটিভ দ্বারা আসলে ওই জিনিসটাকে আমাদের মিন করায়। আর এখানে আরেকটা জিনিস তোমাদের বলি, যে নেগেটিভ আসলে আরেকটা লজিক আমি তোমাদের দিতে পারি, সেটা কি, সেটা হলো তুমি এইখানে একটু খেয়াল করে দেখো, হচ্ছেটা কি এখানে হচ্ছে হলো যে তুমি যে এই যে স্রোতের বেগ, মানে তোমার যে নৌকার বেগ, এই নৌকা বেগের যে অনুভূমিক উপাংশটা, এই উপাংশটা তোমার আসছে কত, 5 আসছে। উপাংশ কত আসছে, 5, মানে আমাদের তোমাদের হলো 5 দেহ -5 আসছে। তো এই যে -5 আসার মানেটা কি, মানেটা হলো যে এখানে দেখো ওর মানটাকে তুমি যদি চিন্তা করো, ওর মানটা কিন্তু এই যে স্রোতের বেগের তুলনায় অনেক বেশি। তার মানে এই স্রোতের বেগ এবং নৌকার বেগের অনুভূমিক উপাংশের যে লব্ধিটা, সেটা কিন্তু আলটিমেটলি বাম দিকে কাজ করতেছে। দ্যাটস ওয়াই নৌকাটাকে আসলে কি রেজাল্টেন্ট ভাবে বাম দিকে টেনে নিয়ে আসবে। এই জন্য ফাইনাল আনসারটা আমাদের কি নেগেটিভই আসবে। তো নেগেটিভ আসা তার মানে এরকম না যেমন করে তোমাদের ভুল হয়েছে, এটা বেসিকটা তোমাদের জানিয়ে দিলাম যে নেগেটিভ আসা মানে হলো সে যেই বরাবর যাত্রা শুরু করছে সে আসলে আমরা সবসময় যে বলি ওই দিকে যাবে, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা ম্যাথমেটিক্যাল ওয়াইজ ডিপেন্ড করে এই দিকেও সে আসতে পারে। তাহলে এই ছিল আমাদের পার্শ্ব সরণের ম্যাথ। তো আশা করি তোমরা খুব ভালোভাবে জিনিসগুলো বুঝতে পারছো। তো আমাদের নৌকার ম্যাথ রিলেটেড যে বেসিক ক্লাসগুলো ছিল, 2টা বেসিক ক্লাস আমি তোমাদের নিয়ে ফেলেছি। এরপরে যে ক্লাসগুলো আসবে সেগুলো হলো ম্যাথের ক্লাস। আমি তোমাদের নৌকার ম্যাথ রিলেটেড যত রকমের ম্যাথ হইতে পারে
সেই সকল ম্যাথগুলো নিয়ে আমি তোমাদের 2টা 3টা মেবি ক্লাস করব। সেই ক্লাসের মাধ্যমে তোমাদের নৌকার সব ম্যাথ আমি তোমাদের সলভ করিয়ে দিব। তো আশা করি তোমাদের নৌকার ম্যাথে আর কোনো প্রবলেম থাকবে না। তো তোমাদের ক্লাসটা দেখে নৌকার ম্যাথ করার পরে ফিডব্যাকটা কি সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, কারণ তোমাদের কমেন্টের উপর ডিপেন্ড করেই আমরা নেক্সট ক্লাসগুলো তৈরি করার অনুপ্রেরিত হই। ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম সবাইকে।